হ্যাঁ, কনফারেন্স তো দেখলাম, ওটা দেখে তো মন টন খারাপ। তো যেমনি করে কান্না করছে, মানে পুরো বাজে অবস্থা। হ্যাঁ, ওইটা তো আসবে না এখন। পিএসজি তেই তো অলমোস্ট শিওর। আর 10 তারিখের জন্য তো আইফেল টাওয়ারও তো বুক দিয়ে দিছে পিএসজি। ওটা মেসির জন্যই হবে। ভাই কি মেসি কই খেলবে পিএসজি তে আবার? আজকে বার্সেলোনাতে লাস্ট এই কনফারেন্স করে এরকম বলতেছিল। তো ওই সময় আর কি অনেক কান্নাকাটি করছে এমন টাইপের। ওকে, সো আমরা কয়েকটা হোমওয়ার্ক সাবমিট করার কথা, তো অনেকজনে তো আমরা সাবমিট করছি, অনেকজন এখনো করো নাই। কতজন বলতেছিল যে প্রবলেম আছে কয়েকটা কোয়েশ্চেনে। তো ফার্স্ট অফ অল আমরা এই প্রবলেম গুলি সলভ করব। ঠিক আছে, তো এখন এক্সাম প্র্যাকটিস 1A আর 1B এর এক্সাম প্র্যাকটিস আর চেক পয়েন্ট, এগুলো ছিল এই সানডের জন্য হোমওয়ার্ক। থার্সডের জন্য হোমওয়ার্ক ছিল 1C, যে মোমেন্টামের চেক পয়েন্ট আর এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলি। আর ফ্রাইডের জন্য আমাদের আরেকটা ওয়ার্কশিট এখনো দেওয়া বাকি। ঠিক আছে, প্রজেক্ট ফাইল একটা দিয়ে দিছি, প্রজেক্ট ফাইলের আগেও করছি, এখন আরেকটা দিছি। এন্ড প্রজেক্টাল বাদে যে আরেকটা, হ্যাঁ সাবমিট করা লাগবে, ওটা সাবমিট করে জাস্ট দেখাবা যে করছো আর কি। এটা বুঝছো সুমাইয়া? ও, তো এখন আমরা ফার্স্টে দেখি যে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম ফেস করছো। কয়েকটা সলিউশন ভিডিওর মধ্যে কয়েকটা আছে, বাট ওটা আর কি যে যে ওই ব্যাচের যারা যারা যে কোশ্চেনে প্রবলেম ফেস করছে ওগুলা করাই দিছি। তো সবগুলা তো নাই, তো ওদেরটাই করাই দেই নাই, বাট তোমরা প্রবলেম ফেস করছো এমন থাকতেই পারে। তো এখন তোমরা ফার্স্টে বলবা যে এক্সাম প্র্যাকটিস 1A, এই এক্সাম প্র্যাকটিস 1A তে কারো কি কোনো কোশ্চেনে প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 7টা স্কিপ, এখন আমরা এটা করব না, এটা আমরা ইউনিট 3 এর জন্য রেখে দিব। যে ইউনিট 3 যখন পড়বো তো তখন এই এক্সপেরিমেন্টটা নিয়ে ডিটেইলসে ডিসকাস করব। এটা মোর দেন 7 মার্কস পাওয়ার মতো এক্সপ্লেনেশন আছে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো কোশ্চেন নাম্বার 7টা ফর নাও স্কিপ। আমরা বাকি কোশ্চেনস গুলি মধ্যে কারো যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে দেন তাহলে এটা 9 নিয়ে 10 বলেছিলাম। কোনটা? হ্যাঁ 9 10। 9 and 10। হ্যাঁ। ওকে, তো এখন এখানের মধ্যে না 10 নাম্বারটা তো পারার কথা। আচ্ছা, হ্যাঁ ওইটা পরে বুঝেছি ভাই, কিন্তু ওই যে এখন কেন মাইনাস করে নেব ওই পার্টটা আর একবার একটু ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন ফার্স্টে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এর ওই যে ওইটা তোমাদের তো এটা প্রজেক্ট ফাইলের ওয়ার্কশিটের মধ্যেও আসছে কমন, রাইট? যে ডায়াগ্রাম থেকে ওরকম আমাদের কি করা লাগবে, এখানে মেজারমেন্ট নেওয়া লাগবে। এখানে ডায়াগ্রামের মেজারমেন্ট দরকার নাই, এখানের মধ্যে কয়েকটা ইজি কাজ করলেই হয়। ব্যাপারটা খেয়াল করো। ফার্স্ট অফ অল, without carrying out any calculations, describe how the following can be found from the graph. The vertical distance traveled between 0.5 and 1 second. তো 0.5 আর 1 সেকেন্ডের মধ্যে যে ডিসটেন্স কভার করবে, এই ডিসটেন্স আমরা কিসের থেকে পাবো? যে একটা ভেলোসিটি টাইম গ্রাফে কি বের করলে আমরা ডিসটেন্স পাই? শারিয়ার, এরিয়া আন্ডার দ্য গ্রাফ নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তাহলে এখানের মধ্যে আমাদের এরিয়া আন্ডার দ্য গ্রাফ এটা কতটুকু পায়, যে আমাদের টাইম অ্যাক্সিস এর সাথে আর কি এরিয়াটা বের করব। ওই ভেলোসিটি আর টাইম অ্যাক্সিস এর মধ্যে বাউন্ড করা যতটুকু এরিয়া, 0.5 থেকে 1.0 সেকেন্ড লিমিট নিয়ে যে এরিয়াটা আসবে দ্যাট উইল বি দা এরিয়া আন্ডার দা গ্রাফ। তো ওখানের এরিয়া থেকে আমরা পেয়ে যাব ডিসটেন্স নাকি? হ্যাঁ ভাইয়া। তো এটা একটা জিনিস। দেন দা অ্যাসেলারেশন এট y। তো এখন এখানের মধ্যে দেখো
যে x থেকে z পর্যন্ত পুরোটাই তো একটা স্ট্রেট লাইন, সো এই স্ট্রেট লাইনের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমরা যদি গ্রেডিয়েন্টের ফর্মুলা দিয়ে গ্রেডিয়েন্ট বের করি তো তাহলে কি পেয়ে যাব? দ্য অ্যাসেলারেশন অফ দ্য অবজেক্ট এট পয়েন্ট y। পয়েন্ট y তে অ্যাসেলারেশন যত, এই পয়েন্টেও অ্যাসেলারেশন তত, এই পয়েন্টেও তত, এই পয়েন্টেও তত, স্ট্রেট লাইন তো গ্রেডিয়েন্ট সব জায়গায় সেম আর কি। ঠিক আছে, তো তাহলে ওখানে মধ্যে বলবো যে গ্রেডিয়েন্ট বের করলে পেয়ে যাব। তো এ নাম্বারে মনে হয় না কোনো সমস্যা আছে, সো বি না, নাম্বারে B থেকে। প্রবলেম ঐশীরও আছে, সো এটা দেখো এখানে কয়েকটা এরর আছে, এখানে মধ্যে ইজি কয়েকটা এরর আমি বলতে পারি। ফার্স্ট অফ অল এখানের জন্য খেয়াল করো, গ্রাফটা জুম করি। তো এখন দেখো প্রথম ব্যাপার যে ইনিশিয়ালি তারা কি বলছে যে একটা বাউন্সিং বলে কি করা হচ্ছে, একটা বাউন্সিং বলের ইমেজ দিছে তারা, and বলতেছে a student plots the following graph and claims that it shows the vertical motion of the ball in the photograph। এখন দেখো অবজেক্টটাকে এখান থেকে কি করা হচ্ছে, অবজেক্টটাকে এখান থেকে তোমার থ্রো করবে নাকি এখান থেকে রিলিজ করবে, বাট যেটাই করুক তোমার ইনিশিয়াল যে বলের ভেলোসিটি ছিল, ঠিক আছে, ইনিশিয়ালি তোমার বলের একটা সার্টেন ভেলোসিটি আছে এখানের মধ্যে। খেয়াল করো তোমার একটা বাউন্সিং বলের ওইটার জন্য কি করবে, বলটাকে তো রিলিজ করবে নাকি। তো একটা কাজ এখানের মধ্যে দেখো, যতক্ষণ সে ফ্রি ফলে থাকবে তার জন্য অ্যাসেলারেশনটা কি হবে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সমান না। জি ভাইয়া। তো এখন দেখো তো এই লাইন আর এই লাইন, এই দুইটা কি প্যারালেল? হ্যাঁ প্যারালাল। এই দুইটা লাইন তো প্যারালেল না। হ্যাঁ তাদের দেখে মনে হইতেছে এরকম কাছাকাছি আছে, এইটা হলো প্যারালেল, কিন্তু এইটা আর এইটা এই দুইটা লাইন তো প্যারালেল হয় না, হয়? এখানের মধ্যে দেখো লাইন দুইটার গ্রেডিয়েন্ট কিন্তু স্টিফনেস কিন্তু আলাদা। এই লাইনটা দেখতেছো বেশি খাড়া যে, আর এই লাইনটা কি, এই লাইনটা হলো লেস স্টিপ নাকি, বুঝতে পারছো? তো তাহলে একটা স্টিফনেস বেশি আর একটা স্টিফনেস কম, কিন্তু এই ব্যাপারটা কি আসলে ঠিক আছে? আমাদের অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি সবসময় সেম থাকবে না বলো তো? হ্যাঁ ভাইয়া। তো এই যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা যে সেম, কিন্তু এটা তো গ্রাফের মধ্যে রিপ্রেজেন্টেড হচ্ছে না। এটাতে তো এক্স সেকশনে বিফোর আ বাউন্স অ্যাসেলারেশন একরকম, আফটার দা বাউন্স অ্যাসেলারেশন আরেক রকম। সো তাহলে এই জায়গায় অ্যাসেলারেশনটা কি করা হয় না, ঠিক মতো রিপ্রেজেন্ট করা হয় না। দ্য লাইনস শুড হ্যাভ বিন প্যারালেল টু ইচ আদার। তো এটা হলো একটা ভুল, এটা নিয়ে বলতে পারো। আচ্ছা এরপরে কি ভাইয়া, আছে, আফটার দ্য বাউন্স কি তোমার একটু ভেলোসিটি কমবে না? এক্স্যাক্টলি। সো এই জিনিসটা যে ইনিশিয়াল তোমার যেই ভেলোসিটি দিয়ে সে জার্নি শুরু করছে, এই যে দেখো সে কত ভেলোসিটিতে গ্রাউন্ডে হিট করছে, সে গ্রাউন্ডে হিট করছে এট -4.4 মিটার পার সেকেন্ড। তো আফটার দা বাউন্স তার ভেলোসিটি কত রাখছে, যে বাউন্স করছে এত ভেলোসিটিতে, দেন অত ভেলোসিটিতে সে রিবাউন্ড করছে। তো এটা তো আসলে হয় না, অল্প হলেও কি হবে, কিছু এনার্জি লস হবে, রাইট? তো তাহলে 4.4 মিটার পার সেকেন্ডে সে গ্রাউন্ডে হিট করছে, রিবাউন্ডিং এর সময় তার ভেলোসিটি 4.4 এর থেকে কি হবে, একটু হলেও কমে যাবে। বাট এই জিনিসটা তারা এখানের মধ্যে শো করে নাই, বুঝতে আচ্ছা পারছো? ভাইয়া, এই হ্যাঁ বলো। স্লোপস গুলা কিসের? এই স্লোপ গুলা কি ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি রিপ্রেজেন্ট করে মাহিন? অ্যাসেলারেশন রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ ভাইয়া, তাহলে এটা ফ্রি ফল বা কোনো একটা বল থ্রোয়িং এর ব্যাপারে এটা সমান হবে সব ইয়াতে স্লোপ গুলা? হ্যাঁ ওই যেহেতু জিনিসটাই 9.81 বলছি যে যেহেতু স্লোপ গুলা সমান না, তো এটা হলো একটা ভুল। এই যে আমাদের বি নাম্বার কোশ্চেনে বলছে যে হ্যাঁ। গ্রাফটার মধ্যে কয়েকটা এরর আছে, তো এরর গুলির মধ্যে যে কোনো দুইটা এরর এক্সপ্লেইন করো। তো প্রথমে বলবা যে গ্রাফগুলি প্যারালেল না, গ্রাফগুলি প্যারালেল হওয়া দরকার, এটা বলাতে 1 মার্ক পাবা। কিন্তু কেন গ্রাফগুলি প্যারালেল হওয়া দরকার এটার এক্সপ্লেনেশন যদি ঠিক মতো দিতে পারো তো তাহলে আরেক মার্ক পাবা, বুঝতে পারছো? তো কেন গ্রাফগুলি প্যারালেল হওয়া দরকার, বিকজ অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলো কনস্ট্যান্ট। তো তাহলে
ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট যেহেতু তোমাকে অ্যাসেলারেশন দেয়, তো তাহলে গ্রাফগুলো কি হওয়ার কথা, লাইনগুলি প্যারালাল হওয়া উচিত ছিল। তো এই জিনিসটা এখানে প্যারালাল শো করে নাই, যার জন্য এটা ভুল। তো একটা ভুলের কথা বললা, দেন এক্সপ্লেনেশনটা দিলা যে কেন এটা ভুল। তো এটাতে তুমি 2 মার্ক পাইলা। এখন আরেকটা এরর নিয়ে তুমি বলতেছো, কি এরর নিয়ে বলতেছো? সরি, যে 4.4 মিটার পার সেকেন্ডে সে গ্রাউন্ডে হিট করলো, দেন সে ওই ভেলোসিটিতেই কি করছে, আপওয়ার্ড ডিরেকশনে রিবাউন্ড করছে একটা ইকুয়াল ভেলোসিটিতে। কিন্তু ভেলোসিটি তো আসলে ইকুয়াল থাকবে না, কিছু হলেও কি হবে, এনার্জিটা কমে যাবে নাকি? বুঝতে পারতেছো শাহরিয়ার? জি ভাইয়া। তো তাহলে এটা হলো আমাদের আরেকটা এরর, যে ভেলোসিটি আফটার দ্য বাউন্স শুড বি লেস দ্যান ভেলোসিটি বিফোর দ্য বাউন্স অর জাস্ট when it is hitting the ground। তো তাহলে এটা হলো আরেকটা এরর। দেন তুমি বলতে পারো যে বাউন্স তো আমাদের কি হবে না, ইনস্ট্যান্টেনিয়াসলি হবে না, একটু হলেও তো কি থাকবে, একটা ইম্প্যাক্ট টাইম থাকবে না? মনে আছে যে আমরা বাউন্সিং বলে গ্রাফ যে করছিলাম, যে আমরা কি করছিলাম, একটা ইম্প্যাক্ট টাইম দিছিলাম, রাইট? যে গ্রাউন্ডের সাথে যতক্ষণ সে কন্ট্যাক্টে আছে, যে যতক্ষণ নাকি তার ভেলোসিটিটা নেগেটিভ ভেলোসিটি থেকে পজিটিভ হবে, তো এটা তো আমাদের ইনস্ট্যান্টেনিয়াসলি হবে না। ব্যাপারটা খেয়াল করো, এখানে কি দেখাইছে, একটা ভার্টিক্যাল একটা লাইন দেখাইছে না, বলতো শাহরিয়ার? তো তার মানে কি, তার মানে হলো যে এখানে মনে করো 0.5 সেকেন্ড, তো 0.5 সেকেন্ডে তার ভেলোসিটি ছিল -4.4, এই 0.5 সেকেন্ডেই তার ভেলোসিটি আবার হয়ে গেছে কত, পজিটিভ 4.4। পজিটিভ 4.4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়ে গেছে। তো এটা তো আসলে ইয়ে না, কি বলে, রিয়েলিস্টিক না, তাই না? জি ভাইয়া। এরপরে দেখো সবচেয়ে বড় ভুলটা, এটা অনেকজনই খেয়াল করে না, এটা বলতো কি, আমাদের আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ভেলোসিটি গুলি, এগুলো তো আমাদের পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাক্সিসে দিতেছি, ভালো কথা। তো এখন নরমালি একটা বলকে ড্রপ করলে তো তার ইনিশিয়াল ভেলোসিটি কি হয়, 0 হবে না? কিন্তু এখানে একটা সার্টেন ইনিশিয়াল ভেলোসিটি দেখাইছে, ওকে। তো এখানে তারা মিন করতেছে বলটাকে কি করছে, the ball has been thrown or something like that। তো এটা যেটাই করুক, কিন্তু বাউন্সের পরে তার ভেলোসিটিটা কমা দরকার। এন্ড আরেকটা যেটা বললাম কি, যে ইম্প্যাক্ট টাইমের জিনিসটা তারা দেখায় নাই, বুঝতে পারছো? তো এখানে কতগুলো এরকম পসিবল অ্যান্সার তুমি বলতে পারো। তো এখানের মধ্যে অ্যান্সারের মধ্যে তারা কি দিছে দেখি, এটা কত, 1B, 1A এক্সাম প্র্যাকটিস কোশ্চেন নাম্বার 9। So একটা হলো lines not parallel, acceleration should be same, তো তাহলে both should have the same gradient। তো এটা হলো একটা ভুল এন্ড তার এক্সপ্লেনেশন, তো এটা বলাতে 1 মার্ক, 2 মার্ক। দেন ম্যাক্সিমাম পজিটিভ এন্ড নেগেটিভ স্পিডস এট দ্য সেম টাইম, যেটা বললাম যে একদম ভার্টিক্যাল একটা লাইন দিয়ে শো করছে, কি হবে, কিছু হলো একটা স্ল্যান্ট একটা লাইন থাকবে, যে একটু হলেও কি হবে, ইম্প্যাক্ট একটা টাইম যাবে। দেন there will be some energy losses due to bounce or air resistance, so maximum কি বলে should have a smaller magnitude each time, যে প্রতিবার বাউন্স করার পরে the velocity should reduce, আর কি the maximum velocity টা reduce হবে এরকম। then velocity at x or z greater than that at the start, তো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি বড়, তো এটা তো পসিবল না, যে বল ক্যানট গেইন ভেলোসিটি। এরপর যেটা বললাম যে জিরো ভেলোসিটি থেকে শুরু করার কথা, কিন্তু শুরু করছে কি একটা পজিটিভ ভেলোসিটি থেকে শুরু করছে। তো এরকম অনেকগুলি জিনিস বলতে পারে। এটা ভুল কেন? যদি থ্রো করে তাহলে তো একটা মানে ভেলোসিটি থাকবে না? হ্যাঁ, ওটা থ্রো করলে ভেলোসিটি থাকবে, কিন্তু ফটোগ্রাফে যা দেখা যাইতেছে, যে স্টুডেন্টরা তো বলছে ফটোগ্রাফের মোশনটা সে তার গ্রাফে রিপ্রেজেন্ট করছে, কিন্তু ফটোগ্রাফে দেখা যাইতেছে কি, যে বলটাকে তো ড্রপ করতেছে, রিলিজ করতেছে। তো তার মানে কি, ডায়াগ্রামে দেখতেছি যে রেস্টের থেকে শুরু হইতেছে জার্নি, কিন্তু সে গ্রাফের মধ্যে ইনিশিয়াল একটা পজিটিভ ভেলোসিটি দিয়ে রাখছে, তো এটা একটা ভুল, ঠিক আছে? এই যে ইনিশিয়াল মুভমেন্ট হলো ডাউনওয়ার্ড, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে রাখছে কি পজিটিভ, এমন টাইপের। তো এখানের মধ্যে এই যে বাউন্স মাস্ট টেক সাম টাইম, অ্যাসেলারেশন তো ইনফিনিট হইতে পারে না। তো এরকম অনেক অনেক পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা
ভুল এন্ড ওই ভুলটা কিভাবে করে ঠিক করবা বা ওইটার এক্সপ্লেনেশন দিবা। বুঝতে পারছো এখন ঐশী? ওকে, তো তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 10 কেউ না 9। এখন কোয়েশ্চেন নাম্বার 10 এর এখানের মধ্যে দেখি যে কোনটার মধ্যে সমস্যা। এই কোয়েশ্চেন নাম্বার 10টা ইজি জিনিস, এখানের মধ্যে শুধু খেয়াল এ করো। নাম্বারটার ওই যে কেন 30 নেব 60 নেব না ওইটা খালি বললেই হবে, বাকিটা হয়েছে। ওকে, এ নাম্বারটা কোনটা বুঝে নাই। আচ্ছা এ নাম্বার করে দেই তাহলে বুঝবা, সমস্যা নেই। মানে ভাই এখন ওই যে 60 না ওখানে ওইটা 30 কেন নিয়েছে এটাই খালি বুঝিনি। okay, there has been a proposal to build a tunnel underneath the Atlantic Ocean from England to America. The suggestion is that the future trip of 5,000 kilometers could take as little as 1 hour. Achha, assume that half the time it spent is accelerating uniformly. তো অর্ধেক টাইম সে অ্যাসেলারেশন করবে and the other half is spent decelerating uniformly by the same magnitude. তো তার মানে ফার্স্ট হাফ অফ দ্য জার্নি সে কি করবে, অ্যাসেলারেশন করে 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 একটা ভেলোসিটি গেইন করবে, দেন সেকেন্ড হাফ অফ দ্য জার্নিতে সে কি করবে, ডিসেলারেট করে 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 ভেলোসিটি লুজ করবে, দেন ইভেন্চুয়ালি ইউএসএ তে যায় সে কি করবে, রেস্টে আসবে। বুঝতে পারছো যে ইংল্যান্ড থেকে জার্নি শুরু করলো কিসে, ইংল্যান্ড থেকে জার্নি শুরু করলো, যে ইউরোপ থেকে জার্নি শুরু করলো জিরো ভেলোসিটিতে, দেন জিরো ভেলোসিটি থেকে সে কি করতেছে, একটা কনস্ট্যান্ট রেটে অ্যাসেলারেট করতেছে, দেন হাফ অফ দা টাইম, যে 1 ঘন্টা হলো তোমার টোটাল টাইম, তো তার মানে অর্ধেক টাইম কত, 30 মিনিটস নাকি? জি ভাই। তো তাহলে 30 মিনিটস ধরে সে কি করবে, অ্যাসেলারেট করে করে গেইন করবে ভেলোসিটি, দেন অর্ধেক রাস্তা পর্যন্ত গেল। তো অর্ধেক রাস্তার এখানে কি, it has a certain velocity, যে 30 মিনিট ধরে অ্যাসেলারেট করে যে ভেলোসিটি গেইন করছে এইটা আছে। এখন সে এখান থেকে কি করবে, এখন সে এখান থেকে যত ভেলোসিটি, যত রেটে সে অ্যাসেলারেট করছিল তত রেটে সে এখন কি করবে, ডিসেলারেট করবে। এন্ড কতক্ষণ ধরে সে ডিসেলারেশনটা করবে, 30 মিনিট ধরে সে ডিসেলারেশনটা করবে। বুঝতে পারছো? জি ভাই। তো এখন টোটাল ডিসটেন্স কভারড কত, এই হাফে 5000 হলো, কিলোমিটার। এই হাফে হলো তোমার 2500 কিলোমিটার, ওই হাফে হলো তোমার 2500 কিলোমিটার নাকি? জি ভাই। তো এখন তাহলে আমরা তিনটা ইনফরমেশন জানি, তো তাহলে আরেকটা আননোন ইনফরমেশন বের করতে পারবো। তো এখানের মধ্যে ফার্স্টে এ নাম্বারে শো করতে বলছে যে শো দ্যাট দ্য অ্যাক্সেলারেশন উড বি অ্যাবাউট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখন দেখো ইনিশিয়াল সিচুয়েশন থেকে আমরা ইনফরমেশন গুলি নেই, ইউ হলো 0, এ কত এটাই বের করব, টাইম হলো 30 মিনিটস এন্ড ডিসটেন্স কভারড কত 2500 কিলোমিটার নাকি? ও ভাই এখন বুঝছি ভাই, মানে জার্নিটাকে ডিভাইড করে নেবো, যেহেতু একবার অ্যাসেলারেট করছে একবার ডিসেলারেট। এক্স্যাক্টলি, সো 5000 আর করতে কিলোমিটারে। হবে না, বাকিটা পারবো। ওকে, ঠিক আছে। সো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 10 এর প্রবলেমটা। এখন তাহলে 10 এ তো তোমার হাফ টু 50 ডিস্টেন্স নিব না 2500 ডিস্টেন্স নিব, কারণ অ্যাক্সেলারেশন তো, ডিসেলারেশন বলে তো আবার আরেক হাফ নিতে হবে। হ্যাঁ, আরেক হাফ নিতে হবে, কিন্তু বলে দিছে যে ম্যাগনিটিউড হলো সেম, তো একবার অ্যাসেলারেশন বের করা মানে তুমি ডিসেলারেশনের ম্যাগনিটিউডও বের করে ফেলছো, জাস্ট বেসিক্যালি ওটা হবে নেগেটিভ, এটাই যে বলে দিছে যে সেম ম্যাগনিটিউড অ্যাজ দ্যাট অফ দ্য অ্যাসেলারেশন, এই যে বুঝছো? হ্যাঁ তো তোমাদের এই 1A এক্সাম প্র্যাকটিসে আর কারো কোনো কনফিউশন আছে? 1A এক্সাম প্র্যাকটিস আর কারো যদি কোনো কনফিউশন না থাকে দেন তাহলে আমাদের এই যে 1B এর চেক পয়েন্ট কোশ্চেন, 1B এর চেক পয়েন্ট কোশ্চেন গুলাতে কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, 1B এক্সাম প্র্যাকটিসে
ওয়াসিও তো মনে হয় বলছিল কয়েক আমাদের কোনটা বুঝে নাই এফিশিয়েন্সি পাওয়ার এফিশিয়েন্সি পাওয়ার এই জিনিসগুলো তো তোমাদের ও লেভেলসের পড়া বুঝছো তো এর জন্য এই ব্যাপারগুলো আর রিপিট করে নাই যে তোমাদের তো এই এনার্জি টপিকের ভিডিও দিয়ে দিছিলাম না তো ওইটার মধ্যে ছিল অলরেডি হ্যাঁ, বুঝছো আর এমনিতেও এটা তোমার এফিশিয়েন্সি আগে যা পড়ছিলাম ওইটাই যে ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট টাইমস 100 ওইরকম। আচ্ছা ভাই, তোমার যে সকারের ম্যাথটা কি কোনো ভিডিওতে করা আছে? কোন সকারের ম্যাথটা? এই এটা এখানে হ্যাঁ 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 ভাই। বোস স্কোরিংটা এটা জি ভাই। করা নাই বাট এটা নরমালি বুঝতে কোনো সমস্যা থাকলে পরে দেখাই দেবো। ভাই এটার অ্যান্সার কি যে মানে বইতে আছে, তাহলে মিলিয়ে নেব করলে। এটার কোশ্চেনটা তো এখানের মধ্যে তো করে দেওয়া লাস্টে আর কোন ভাই ওই যে নিচেরটা, ভাই এই যে এটা। সায়েন্স কমিউনিকেশনের এটা আচ্ছা এইটা হ্যাঁ ভাই, আসলে আর বইয়ের মধ্যে ফিজিক্স নাই, ইন ডিটেল। এটা আসলে বইয়ের মধ্যে নাই অ্যান্সার শিটেও নাই। তো এমনিতে তুমি যদি কোনো কোশ্চেন এরকম সলভ করো দেন তাহলে আমি পরে চেক করে দিব আর কি যে কোনটা ঠিক আছে নাকি কেমন। ওকে আচ্ছা ভাই। ওকে সো আরাফাতের কোশ্চেন নাম্বার 7 এর প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার 7 এর এইটা একটা ফেমাস একটা ভিডিও আছে একটা ফিজিক্স টিচারের, দেখছিল আরাফাত? হ্যাঁ ভাই দেখছিলাম। যে ওখানের মধ্যে কি করে যে তোমার একদম মুখের এরকম সামনে থেকে যে নাকটার মধ্যে টাচ করতেছে, এইখানে তো মেয়েটা নাকে টাচ করাইছে, ওই প্রফেসরটা কি করতেছিল থুতনিতে, ঠিক আছে, চীনের ওখানে টাচ করে রাখতেছিল। তো সে বলতেছিল কি যে সে যদি এটাকে রিলিজ করে দেয় তার রিলিজ করতে হবে কেমন ভাবে আরাফাত, দ্য রিলিজ মাস্ট বি ডান এট জিরো ভেলোসিটি, যে জাস্ট সিম্পলি তোমার ছেড়ে দিতে হবে। তুমি যদি ইনিশিয়াল কোন একটা কি দিয়ে দাও, তুমি যদি ইনিশিয়াল তাকে একটা পুশ দিয়ে দাও দেন কি হইতে পারে, দেন ওই ইনিশিয়াল পুশটা দিলে এরকম হবে। দেখো তোমার ফার্স্ট অফ অল হওয়ার কথা কেমন, আচ্ছা দাঁড়া এটা বুঝলাম কেন, এখানে থেকে দেখেন। সো এনার্জি তো অলওয়েজ আমাদের কনজার্ভ থাকবে, রাইট? তো যেই হাইট থেকে আমরা বলটাকে রিলিজ করলাম, রিলিজ করছি মানে কি ইনিশিয়ালি ইট হ্যাজ হোয়াট, জিরো কাইনেটিক এনার্জি। ওকে আরাফাত, ইনিশিয়ালি ইট হ্যাজ জিরো কাইনেটিক এনার্জি। তো তাকে রিলিজ করলাম, তো সে কি করবে, যত সে হাইট লুজ করতেছে, তো হাইট লুজ করা মানে কি জিপি কমতেছে, তো জিপিটা কমে কিসে কনভার্ট হবে, তার মুভমেন্ট এনার্জিতে কনভার্ট হবে, মানে কাইনেটিক এনার্জিতে যাবে। তো এই যে কাইনেটিক এনার্জিতে যাচ্ছে, কাইনেটিক এনার্জিতে যাচ্ছে, কাইনেটিক এনার্জিতে যাচ্ছে, একদম বটম মোস্ট পার্ট অফ দা জার্নিতে তার কাইনেটিক এনার্জি হলো ম্যাক্সিমাম, জিপিটা হলো মিনিমাম। অনেকজনে ভুলে কি বলে দেয় যে জিপিটাকে জিরো বলে দেয়, আসলে জিপি জিরো না, জিপি আছে কিন্তু কি, হ্যাঁ এগুলা আসলে বুঝছো তো নয়, এইগুলি তোমাদের যত ডেমো দেখানো যায় সামনাসামনি ওই ব্যাপারগুলি তত বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, বুঝছো? এই প্রফেসর আরো অনেকগুলি মজার মজার ইয়ে আছে, ওরকম অ্যাকশন ল্যাবের, দেন আরো কতগুলা ইউটিউবারেরও আছে, তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, যে প্রত্যেকটা জিনিস যত বেশি ডেমনস্ট্রেশন দেখবা তত ওই ব্যাপারগুলো আরো ভিভিডলি মনে থাকে, বুঝছো? তো এগুলা ইয়েস ওইরকম টাইপের প্রফেসরের লেকচার আসলে অ্যাটেন্ড করা ভাগ্যের ব্যাপার। আচ্ছা সো তাহলে যে কথাটা বলতেছিলাম আরাফাত, দেখো যে বটম মোস্ট পার্ট অফ দা জার্নিতে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, জিপিটা মিনিমাম, মিনিমাম ডাজন্ট মিন জিপি জিরো, জিপি আছে কিন্তু সবচেয়ে কম এই জার্নির রেসপেক্টে। দেন আবার সে হাইট গেইন করতেছে, তো হাইট গেইন করতেছে সে কোন এনার্জি ইউজ করে, কাইনেটিক এনার্জি ইউজ করে নাকি আরাফাত? সে যে এতক্ষণ জিপিটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করছিল, ওই কাইনেটিক এনার্জিটাই এখন কি করতেছে, কমে 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 জিপিতে কনভার্ট হইতেছে। তো জিপি তাকে যতটুকু এনার্জি দিছিল, মানে জিপিটা কাইনেটিক এনার্জিতে যতটুকু কনভার্ট হয়েছিল ততটুকুই তো ফেরত আসতে পারবে, তাই না? তো তাহলে কাইনেটিক এনার্জিটা ইউজ করে বলটা অপোজিট এন্ডে যেই হাইট থেকে রিলিজ করছে ওই হাইটের উপরে কি উঠতে পারবে বলতো আরাফাত? তো তাহলে যেই হাইট থেকে রিলিজ করা হয়েছে ওই হাইট পর্যন্ত সে কি করতে পারবে, ম্যাক্সিমাম উঠতে পারবে। তো ওই এন্ড থেকে আবার সেম কথা, যে ম্যাক্সিমাম হাইটে যে কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল, যে ভেলোসিটি জিরো হয়ে গেছে, তো কাইনেটিক এনার্জি জিরো। দেন আবার রিটার্ন জার্নি, রিটার্ন জার্নির মধ্যে সেম কাহিনী। তো এট বেস্ট
যে যদি পুরো জার্নিতে কোন রকমের এনার্জি লস না হয়, তো তাহলে বলটা কি করবে? বেশির চেয়ে বেশি যেই পজিশন থেকে রিলিজ করা হয়েছিল ওই পজিশনে ফেরত আসবে। বুঝতে পারতেছো? তো এখন এইখানের মধ্যে কোয়েশ্চেনে বলছে কি যে the following instructions are given, যে do not push the ball, just release it. এটার রিজনটা কি? যে তুমি যদি বলটাকে পুশ করো তো তখন কি থাকবে? ইনিশিয়াল যে জিপিটা ছিল ওইটা তো আছেই, বাট অলরেডি ইট উইল হ্যাভ আ সার্টেন কাইনেটিক এনার্জি। তুমি যদি তাকে কি করো, একটা পুশ দাও, ঠিক আছে আরাফাত? তুমি যদি তাকে একটা পুশ দাও, সো হোয়াট উইল হ্যাপেন? ইট উইল ইনিশিয়ালি হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। সো ইউজিং দ্যাট, তো প্রথমে তো আমরা বলছিলাম কি শুধু রিলিজ করলে কাজটা কি হবে? শুধু রিলিজ করলে ইনিশিয়ালি কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, তো তাহলে অপোজিট এন্ডে ইকুয়াল হাইট পর্যন্ত রিচ করবে। কিন্তু তুমি যদি ইনিশিয়াল একটা পুশ দাও, তো তখন কি করবে? অপোজিট এন্ডে সে যেই হাইট থেকে রিলিজ করা হয়েছে তার থেকে আরেকটু উপরে চলে যাবে না আরাফাত? ইয়েস স্যার। সো ওই হাইট থেকে যখন নাকি আবার ফেরত আসবে, তো তখন কি করবে? when it will come back, অরিজিনালি যে পজিশন থেকে রিলিজ করা হয়েছে, রিলিজ তো করে নাই, থ্রো করা হয়েছে, ওখান থেকে কি করবে? আর একটু বেশি উপরে চলে আসবে। তো তখন মেয়েটার নাকে বাড়ি খাবে, তো তখন মেয়েটা মারা যাবে আর কি। বুঝতে পারছো? তো এইটা হলো একটা কথা। ফার্স্ট জিনিস হলো কি পুশ করতে না করছে কেন? তাহলে যেন ইনিশিয়ালি তার কোনো কাইনেটিক এনার্জি না থাকে, বিকজ ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি থাকলে when it will return, it will go back or it will gain a certain height above the initial point of throwing the ball or releasing the ball, যেটাই বল। এরপর আরেকটা কথা বলছে যে do not move your face when the ball returns। কেন? তুমি যদি ফেসটা মুভ করে সামনে নিয়ে আসো, তো তখন কি হবে? ফেসটা মুভ করে যদি সামনে নিয়ে আসো, তো তখন বলটা তো ওই হাইট থেকে, এই যে তোমার তো বলটা এই হাইট পর্যন্ত রিচ করার কথা, তাই না? এই যে গ্রিন কালার দিয়ে যে মার্ক করলাম। তো এখন রিলিজ করার পরে ওরকম এক্সাইটেড হয়ে বলটাকে দেখতে গেল, আচ্ছা বলটা কতটুকু ফেরত আসছে একটু দেখতে যায়, তো মুখটা একটু সামনে বাড়াইছে, তো তখন কি করবে? বলটা যদি ফেরত আসে, তো তখন কি মেয়েটাকে এখন ফেসের মধ্যে হিট করতে পারবে না। সো বলটাকে যখন নাকি ওরকম ফেসের মধ্যে হিট করবে, সো তখন কি হবে? তখন ব্যথা পাবে আর কি। এন্ড এইটা 7 কেজি একটা বোলিং বল, তো এটা খুবই বাজে লেভেলের ড্যামেজ করবে। বুঝতে পারছো? তো এখন এই জিনিসটা বলছে যে এক্সপ্লেইন দিস ডেমনস্ট্রেশন এন্ড দ্য নিড ফর দিস ইনস্ট্রাকশনস। তো এটা নিয়ে আমরা যদি দেখি অ্যানসার গুলো তারা কি কি বলছে। তো 1B এক্সাম প্র্যাকটিস কত, কোশ্চেন নাম্বার 7, এই যে দেখো। তো তাহলে প্রথম কথা যে ইট উইল নট স্ট্রাইক দ্য স্টুডেন্টস ফেস, এট মোস্ট যে বেশির চেয়ে বেশি কি করবে? ইট উইল জাস্ট টাচ অর it will just return to the starting height. এটা হলো একটা পয়েন্ট। Then the total energy of the pendulum is constant. এনার্জি যা কনজার্ভ ওই জিনিসটা। Then mention specific energy transfer, GP থেকে K, then return এর সময় যে লোয়েস্ট পজিশন থেকে আবার যখন হাইট গেইন করে, তো তখন আবার কাইনেটিক এনার্জি থেকে GP। তো এইটা আচ্ছা আরেকটা পয়েন্ট এখানে গেছে যে it cannot move higher than its starting position because that would require extra GP। যে ইনিশিয়ালি যে হাইট থেকে রিলিজ করা হয়েছে ওইটা থেকে তো বেশি হাইট উঠতে পারবে না যদি না ইনিশিয়ালি কোনো কাইনেটিক এনার্জি না থাকে। ওকে, এরপরে energy dissipated against air resistance will stop the ball reaching quite the starting height। মানে ইনিশিয়াল যে পয়েন্ট অফ রিলিজ ওই পয়েন্ট পর্যন্ত আসলে রিচ করতে পারার কথা না, বিকজ এয়ার রেজিস্ট্যান্স উইল কজ দ্য ভেলোসিটি টু ডিক্রিজ। তো তার মানে কিছু এনার্জি কি হবে? এয়ার রেজিস্ট্যান্সের এগেইনস্টে ওয়ার্ক ডান করতে সময় ইউজ আপ হয়ে যাবে। এরপরে পুশ করতে মানা করছে কেন? যে কথা বলছে দেখো, পুশিং ডাজ ওয়ার্ক অন দ্য বল অর পুশিং প্রোভাইডস অ্যান এক্সট্রা এনার্জি। তো তখন কি হবে? ইট ক্যান মুভ হায়ার এন্ড উইল হিট দ্য স্টুডেন্ট। বুঝতে পারছো? যে পুশ করলে পরে এক্সট্রা একটা এনার্জি থাকবে, সো দ্যাট উইল কজ দ্য বল টু মুভ টু আ গ্রেটার হাইট এন্ড হিট দ্য স্টুডেন্ট। দেন ফেস মুভ করতে মানা করছে কেন? ইফ দ্য ফেস মুভ ফরওয়ার্ড দ্য বল উইল রিচ ইট বিফোর ইট রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। তো তখন কি করবে? মুখের মধ্যে হিট করবে বলটা।
ক্লিয়ার হয়েছে যে পয়েন্টগুলো আমাদের কি কি? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, তো তাহলে আমাদের 1B এই যে এনার্জির যে এক্সাম প্র্যাকটিস টপিকটা, তো এটাতে আর কারো কোনো কোশ্চেনে প্রবলেম আছে? যারা যারা হোমওয়ার্ক এখনো জমা দাও নাই ওটা তোমরা টিউসডেতে একবারে দিয়ে দিও, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সো তাহলে 1B এই এক্সাম প্র্যাকটিসে যদি আর কোনো প্রবলেম না থাকে, সো আমরা নতুন একটা টপিক আজকে স্টার্ট করব, ম্যাথ পিরিয়ড। 9 নাম্বারটা কি বুঝিয়েছে? 9 নাম্বারটা এই জিনিসটা খুবই মজা। এখানে মধ্যে দেখো কি বলতেছে, মেট্রোলজি ইজ দ্য সায়েন্স অফ মেজারমেন্ট এন্ড ওয়ার্ল্ড মেট্রোলজি। তো এখানে মধ্যে কাজটা কি করে খেয়াল করো, আমরা ইয়ে পড়ে আসছিলাম না, ফার্মি কোয়েশ্চেন্স? জি হ্যাঁ। ওকে, তো ওখানে থেকে আমাদের কিছু একটা ইউজ করা লাগবে। এখানে দেখো, ডে ইজ মে 20 in 2010. The day was used to celebrate 50th anniversary of the SI system. A meteorologist from the National Physical Laboratory said on a radio program that SI unit uses units that everyone can understand unless you use a manusha. He stated the following example. কি জিনিস এটা দেখ, if you hold an apple in your hand, it's about 1 Newton. তো বলতেছে একটা অ্যাপেলের ওয়েট কত? একটা অ্যাপেলের ওয়েট হলো 1 নিউটন। এটা কেন? আমরা একটা অ্যাপেলের অ্যাপ্রক্সিমেট মাস কত ধরছিলাম মনে আছে? 100 এর কাছাকাছি। 100 গ্রাম, রাইট? সো 100 গ্রাম মানে 0.1 কিলোগ্রাম। তো 0.1 কিলোগ্রাম টাইমস 9.81, এটা করলে পরে কত আসে? 0.981 নিউটন, মানে অ্যাপ্রক্সিমেটলি 1 নিউটন। তো তাহলে এই কথা ফার্স্টে বললো যে ইফ ইউ হোল্ড অ্যান অ্যাপেল ইন ইওর হ্যান্ড ইটস অ্যাবাউট 1 নিউটন। তো তাহলে দ্য ফোর্স ইজ 1 নিউটন ওই জায়গাটায়। এটা একটা ব্যাপার। দেন ইফ ইউ রেজ ইট টু 1 মিটার দ্যাটস 1 জুল। তো এখন একটা 1 নিউটন ওয়েট ওয়ালা অবজেক্টকে যদি তুমি কি করো 1 মিটার হাইট উপরে তুলো, তো তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? ফোর্স টাইমস ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তো তাহলে 1 নিউটন ওয়েট ওয়ালা একটা অবজেক্টকে 1 মিটার উপরে তুললে কতটুকু ওয়ার্ক ডান হবে? 1 জুল ওয়ার্ক ডান হবে। and if you do it in 1 second then it is about 1 watt, যে আমাদের power is equal to কি? work done divided by time. so যে ওয়ার্ক ডানটা তুমি করলা এই ওয়ার্কটা তুমি যদি 1 সেকেন্ডের মধ্যে করো তো তখন কি হবে? 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড, তো এটা কি আসবে? 1 ওয়াট আসবে। বুঝতে পারছো? তো এখানে অলরেডি বলেই দিছে যে assuming that the mass of an apple is equal, বাট এটা আগের কোশ্চেন পেপারে, বাট এখন যেহেতু আমাদের ফার্মি কোশ্চেন একদম সিলেবাসের মধ্যে দিয়ে দিচ্ছে, সো উই উইল হ্যাভ টু might have to guess আর কি। যদি কোশ্চেনে না দিয়ে দেয় আমাদের কি করতে হবে? রিজনেবল একটা অ্যাজাম্পশন করতে হবে। হ্যাঁ, ওই তো আমরা তো বাঙালিরা বলি যে এত কেজি ওয়েট, ওইটাই মাহিন। ওকে, আর 10 মিনিট পরে আসলে তোমাদের প্রিভিয়াস ফিজিক্স টিচারের ফ্লাইট 6টা বাজে, তাই না? কালকে ওর বাসায় গেছিলাম, রাতে বেলায় পরে আসছি। ওকে, সো তাহলে এই জিনিসটা কোশ্চেন নাম্বার 9 এর ব্যাপারটা ছিল, বুঝছো? জি ভাই, এটা তো একটুকু ভাই লিখলে হবে না? আর কিছু এক্সপ্লেইন করতে হবে না? না না, এই যে W equal to mg, so weight about 1 newton, work done is equal to force times distance, তো gp gain হলো এত, দেন পাওয়ার হলো এটা। সেই জিনিসটাই, বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো তাহলে এইগুলি গেল আমাদের কি ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার টপিকের এক্সাম প্র্যাকটিস, চেক পয়েন্ট এন্ড মোশন 1 এর এক্সাম প্র্যাকটিস কোশ্চেন গুলোর সলিউশন, যেগুলো তোমাদের প্রবলেম ফেস করছে। ঠিক আছে, সো এখন আমাদের মেকানিক্স শেষ। সো আমরা নতুন আরেকটা ইয়ে খুলি,
একটার মধ্যে বুঝলে না করে ওকে। আজকে থেকে ম্যাটেরিয়ালস টপিক। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, আপথ্রাস্ট। ওকে, যে আপথ্রাস্ট কি জিনিস এন্ড আপথ্রাস্টের ফর্মুলার ডেরাইভেশন শিখবো। খুবই ইন্টারেস্টিং, মজা পাবা আর কি। এটা কি বুয়েন কোর্স বলে? হ্যাঁ হ্যাঁ, এটা হলো বুয়েন্সির সাথে বুয়েন্ট ফোর্স টাইপ এক্স্যাক্টলি। সো ম্যাটেরিয়ালস এর এখানে আমাদের ফার্স্ট টপিকটাই হলো আমাদের ডেনসিটি এন্ড ডেনসিটি, প্রেসার এন্ড আপথ্রাস্ট। তো আমরা ডেনসিটি এন্ড আপথ্রাস্ট হেডিং দিয়ে কাজ করব, সমস্যা নাই। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা বেসিক কয়টা জিনিস 2 মিনিটে একটু ডিসকাস করি। আপথ্রাস্টের ব্যাপারটা আমরা নতুন মিটিং এ করব আর কি। এই মিটিং এর আর 2 মিনিটের মতো বাকি আছে। তো এখন ফার্স্ট অফ অল একজন বলো যে ডেনসিটি কি জিনিস, মনে আছে? mass per unit volume. ডেনসিটি হলো আমাদের মাস পার ইউনিট ভলিউম। হলো কথা। মাস পার ইউনিট ভলিউম মানে, ইউনিট ভলিউম মানে কি রাফিন? এই ইউনিট কথাটা যে বলি, যে প্রেসারকে কি বলি? প্রেসারকে বলি ফোর্স পার ইউনিট এরিয়া। এই ইউনিট কথাটার মানে কি বলতে পারবা? এটা যে ইউনিট ভলিউম, এটার মানে কি? ইউনিট ভলিউম মানে হলো তোমার, ইউনিট মানে হলো ওয়ান, ঠিক আছে? ইউনিট মানে হলো ইউনিটি। ইউনিটি মিন্স কত? ওয়ান। তো তাহলে আর ভলিউমটা কি? ভলিউমটা হলো তোমার মিটার কিউব। তো তার মানে তোমার 1 মিটার কিউব ভলিউমে কতটুকু ম্যাস কন্টেইন করা থাকে একটা অবজেক্টের মধ্যে, ওই জিনিসটাকে আমরা কি বলবো? ডেনসিটি। তো তাহলে পার ইউনিট ভলিউম মানে কি? যে ফর এভরি 1 মিটার কিউব ভলিউম কতটুকু ম্যাস কন্টেইন করা থাকে একটা অবজেক্টের মধ্যে, এটাকে আমরা কি বলবো আজিজুল? ডেনসিটি। ওকে, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমরা আগের মিটিং এর লাস্টের দিকে বলতেছিলাম কি, যে ইউনিট ভলিউম মানে কি 1 মিটার কিউব ভলিউম। তো ইউনিট এরিয়া কি হবে? 1 মিটার স্কয়ার এরিয়া। তেমন টাইপের ব্যাপার বলি। তো এখন ডেনসিটির ফর্মুলা আমরা জানি কি, যে ডেনসিটি ইজ ইকুয়াল টু হোয়াট? ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। ঠিক আছে, ভালো কথা। তো এটা গেল আমাদের ডেনসিটির ফর্মুলা। এরপর প্রেসার যদি বলি, যে হোয়াট ইজ প্রেসার? প্রেসার হলো আমাদের ফোর্স পার ইউনিট এরিয়া, তাই তো? প্রেসার হলো ফোর্স পার ইউনিট এরিয়া। এখন এখানের মধ্যে কাজটা কি? ইউনিট এরিয়া মানে 1 মিটার স্কয়ার এরিয়া, এরকম। তো প্রেসার উইল বি ইকুয়াল টু হোয়াট? ফোর্স বাই এরিয়া। ওকে, এখন প্রেসারের তো আমরা আরেকটা ফর্মুলাও পড়ছিলাম, মনে আছে? যে প্রেসার ফর ফ্লুইডস, যে বেসিক্যালি লিকুইডের জন্য কি পড়ছিলাম? প্রেসার ইকুয়াল টু রো ভিজি, নাকি রো জিএইচ, সরি রো ভিজি তো আপথ্রাস্টের ফর্মুলা, এটা আগে বলে দিই। ওকে, সো প্রেসারের আরেকটা ফর্মুলা আমরা কি পড়ছি? প্রেসারের আরেকটা ফর্মুলা আমরা পড়ছিলাম রো জি এইচ। এগুলা ফর্মুলা তো আমরা সবাই জানি, এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এগুলা নিয়ে কারো কোনো রকমের কনফিউশন থাকার কথা না।
তো এখন এগুলা কাজ কিন্তু আমরা করতে পারি। মনে আছে যে আমরা কি পড়ছিলাম একদম ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্টের শুরুর দিকেই, যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে অলওয়েজ কি হবে, ইউনিট গুলি ম্যাচ হইতে হবে নাকি আজিজুল? তো এখন আমরা এই ব্যাপারটা কিন্তু ক্রস চেক করতে পারি। দেখো তোমার প্রেসারের একটা ফর্মুলা হলো ফোর্স বাই এরিয়া, প্রেসারের আরেকটা ফর্মুলা হলো ডেনসিটি ইনটু জি ইনটু এইচ। তো তাহলে এই দোনোটা ফর্মুলায় কি দেওয়া, কি দিতেছে আমাদেরকে, প্রেসার দিতেছে, তাই তো? তো এখন হাউ টু অ্যাকচুয়ালি মেক শিওর যে এটা আসলে আমাদের ইউনিট গুলা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ঠিক আছে নাকি, কি করতে হবে, ইউনিট গুলাকে তাদের বেস ইউনিটে কনভার্ট করতে হবে, তাই তো শারিয়ার? জি ভাইয়া। তো তাহলে এখানের জন্য আমরা কি করব, দেখো প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো ফোর্সের ইউনিট হলো নিউটন, এরিয়ার ইউনিট হলো মিটার স্কয়ার। এখন নিউটন কি আমাদের বেস ইউনিট? নিউটন তো আমাদের বেস ইউনিট না, তো নিউটনকে আবার ভাঙায় কি লেখা যায়? এম এ। এম এ লেখা যায়, ওটা ফর্মুলা, কিন্তু নিউটনকে কি লেখা যায়, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, যে আমাদের ইউনিটটা, বুঝছো শারিয়া? এটার হ্যাঁ ইউনিটটা হ্যাঁ। কি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এরিয়াটা হলো মিটার স্কয়ার। তো এখন কেজি মিটার ডিভাইডেড বাই মিটার স্কয়ার, তো কি কি আসবে, পার মিটার, তাই না? যে উপরে একটা মিটার নিচে হলো মিটার স্কয়ার, তো তাহলে কাটাকাটি করলে নিচে একটা মিটার থাকে, তো নিচে আছে মানে কি 10 পাওয়ারে মাইনাস থাকবে, আর এইটা। তো তাহলে এইগুলা কি প্রত্যেকটা হলো আমাদের বেস ইউনিট, তো তার মানে প্রেসারের বেস ইউনিট কি, কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি বললাম? আফিফ, আরাফাত, বুঝতে পারছো? ওকে, তো তাহলে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, তো এটা আসলো কি প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এই ফর্মুলা দিয়ে করার পর। তো এখন আমরা যদি এই ফর্মুলা দিয়ে করি, সেম জিনিসই আসার কথা না, যে বেস ইউনিটে যদি কনভার্ট করি তো তাহলে দে মাস্ট গিভ আস দ্য সেম ইউনিট। তো এখন দেখো তো ডেনসিটি, ডেনসিটির ইউনিট কি ইসমাইল? ডেনসিটি হলো আমাদের কেজি পার মিটার কিলোগ্রাম কিউব। পার। ওকে, তো তাহলে কেজি পার মিটার কিউব, ঠিক আছে আসলো। তো এরপরে জি, জিটা কি, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রাইট? সো অ্যাসেলারেশন এর ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে কি আসবে, হাইট, সরি হাইটটা হাইটই লিখলাম কেন? এটা আমাদের এম না? ইউনিট হবে মিটার, এক্স্যাক্টলি এম। তো এখন দেখো এখানে আমাদের কাজটা কি হয়, কিলোগ্রাম একাই আছে, এখানে পার মিটার কিউব, এখানে মিটার, এখানে মিটার, তো তার মানে ইনটু মিটার ইনটু মিটার, তো তার মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 3 আছে এখানে, m টু দি পাওয়ার মাইনাস 3। তো তাহলে দুইটা m দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ারটা কি হয়ে যাবে, কমে যাবে, কত হবে, মাইনাস 1 মাইনাস হবে। ওয়ান। তো তাহলে পার মিটার, আর এই জায়গার মধ্যে কি আছে, পার সেকেন্ড স্কয়ার আলাদাই আছে। ওকে, এখন কি শুনতে পাচ্ছ? জি ভাই। ওকে, ইলেকট্রিসিটি চলে গেছে, সো এখন ডেটা দিয়ে কানেক্ট করছি, দাঁড়াও এক মিনিট। ওকে, এটাও কানেক্ট হয়ে গেছে। অলরাইট, সো এখন স্ক্রিন ঠিক মতো দেখতে পারার কথা। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, আরেকবার দিয়ে নি।
Okay, so now we are good. গেমস তেমন বেশি খেলি না, বুঝছো তো, নয় সময় থাকে না গেমস খেলার এখন। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে কেজি পার মিটার, আর এখানে সেকেন্ড স্কোয়ারটা আলাদাই আছে, সো তাহলে ওই সেকেন্ড স্কোয়ারটা নিজের মতোই থাকবে যে পার সেকেন্ড স্কোয়ার। ইয়ে দিয়ে লিখে, ওই কালি দিয়ে লিখে পার সেকেন্ড স্কোয়ার। সো তাহলে কি তুমি, ঠিক আছে শারিয়ার দিয়ে দিব, সো কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটাও আমাদের কি রো জিএইচ ফর্মুলা দিয়েও কি আসলো, সেম জিনিস আসলো, বুঝতে পারছো? সো নো ম্যাটার হুইচ এভার ফর্মুলা ইউ ফেস ফর আ সার্টেন কোয়ান্টিটি, তুমি অলওয়েজ দেখবা তাকে তার বেস ইউনিটে ভাঙায় নিয়ে আসলে অলওয়েজ সেম ইউনিটই আসবে। যদি না আসে তো তার মানে কি ফর্মুলার মধ্যে ইদার ভুল আছে আর নিজে ইউনিট গুলা কনভার্ট করতে সময় ভুল করছো, বুঝতে পারছো? ওকে, সুমাইয়া আজকে রিদাকা কোথায়? রিদাকার কি শরীর খারাপ নাকি? ওকে, সো এখন আমরা ফার্স্ট অফ অল ইউনিট গুলো একটু দেখে নিলাম, প্রেসার, ডেনসিটি, এইসবের ফর্মুলা গুলি দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে, একটু ওকে জিজ্ঞাসা করে জানাও, ঠিক আছে, যে কি অবস্থা, আজকে কেন ক্লাস করলো না। ওকে, সো নাও মুভিং অন, উই উইল স্টার্ট আপথ্রাস্ট। সো লেটস সি, আপথ্রাস্টের ডেফিনেশন আমরা দিব পরে, ফার্স্টে আপথ্রাস্ট নিয়ে আমরা ফর্মুলাটা ডেরাইভ করব, কিভাবে কি আসে ওই জিনিসটা দেখব। তো এখন এখানের মধ্যে দেখো, সাপোজ এটা হলো ওয়াটার, ওকে, তো এটা হলো ওয়াটার লেভেল। এখন পানির নিচে, ঠিক আছে, পানির নিচে there is a box, so পানির নিচে this is the box। তো এখন এই বক্সের উপরে কি করবে, when it is under water, or সে পানিকে অল্প একটু যদি সরায়, ঠিক আছে, তো তখন পানি কি করবে, তার উপরে প্রেসার এক্সার্ট করবে না? লিকুইডটা কি করে, সব দিক থেকে ওরকম প্রেসার এক্সার্ট করে। তো এখন দেখো ফার্স্টে আমি প্রেসারে লাইনগুলি আঁকি, কেমন, উপরের ওয়াটার গুলি কি করবে, এরকম ডাউনওয়ার্ড একটা প্রেসার এক্সার্ট করবে, রাইট? নিচের পানিগুলি এখানের মধ্যে কি করবে দেখো, আচ্ছা, সো দিজ আর দা, হ্যাঁ হ্যাঁ, বুয়েন্সি আর আপথ্রাস্ট একই জিনিস, বুঝছো? ওখানের মধ্যে আমাদের কোন একটা অবজেক্টকে যে ভাষায় রাখার ট্রাই করে, ওর যে ফোর্সটা এক্সার্ট করে কোন একটা ফ্লুইডকে ডিসপ্লেস করলে ওইটাই হলো আমাদের আপথ্রাস্ট। বুয়েন্সি একই জিনিস, ওকে, বাট এই বুয়েন্সি টার্মটা হ্যাঁ আমরা মানে এখন, একই টার্মে। হ্যাঁ হ্যাঁ একই টার্মে, ওকে। সো এখন এটা যদি একজনকে এক্স্যাক্টলি রাফিন, এইটাই হলো কোয়েশ্চেন, যে অ্যারোগুলির সাইজ আমি কিন্তু ইচ্ছা করে কি করছি এরকম আলাদা দিলাম কেন, ব্যাপারটা খেয়াল করো। হ্যাঁ বলো। করবে এটা ফ্লোট করার ব্যাপারে। আচ্ছা, ফ্লোট করার ব্যাপারে ইয়েস, বাট এখন অ্যারোগুলির লেন্থ গুলো আমি ইচ্ছা করে এরকম ভাবে চেঞ্জ করে করে আঁকছি, বুঝছো? তো এখন ব্যাপারটা সবাই একটু কেয়ারফুলি খেয়াল করলে বুঝতে পারবা
প্রেসার ডিপেন্ডস অন এরিয়া, এটা ব্যাপারটা আসলে না আজিজুল। ব্যাপারটা আসলে কি, এই ফর্মুলাটা আমরা জানি না যে প্রেসার ইনক্রিজেস উইথ ডেপথ, নাকি ডেপথ যত বাড়বে প্রেসার তত বাড়বে, তাই না রাফিন? এক্স্যাক্টলি, তো নয়, ভেরি গুড। ওয়াটার ডেপথের জন্য এখানে কন্ট্যাক্ট ফোর্সটা না, এখানে আমাদের দেখো যেটা বললাম মুতাসিম, যে এইটা তো আমাদের ওয়াটার লেভেলটা, যে এটা হলো আমাদের ওয়াটার লেভেলটা। এখন এই ওয়াটার লেভেল থেকে কি আছে, এই অবজেক্টটা একটা সার্টেন ডেপথ তোমার নিচে কথা আছে। কি ল্যাগ দেয়? কথা ল্যাগ এখন মনে হয় দিতে পারে, ওই যে ডেটা দিয়ে ক্লাস নিচ্ছে তো এর জন্য মনে হয় হালকা কমন প্রবলেম দিতে পারে। ইলেকট্রিসিটি চলে গেছে তো এর জন্য এখন কথা কি। ব্যাপার ঠিক আছে। ওকে, এখন যদি ঠিক থাকে তো তাহলে ভালো। কথা যদি ওরকম বেশি ল্যাগ দেয় তো তাহলে আমি এখন তো যতটুকু দেখানো পসিবল এটা দেখাবো, দেন ওই এটার ডেরাইভেশনটা প্রিভিয়াস ব্যাচের ওদের ভিডিওটাও দিয়ে দিব। ওকে ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। সাপোজ আমাদের যে অবজেক্টটা আছে, ওকে, আমাদের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটার হাইট হলো x, এন্ড এই অবজেক্টটার লেন্থ হলো কি বলে, লেন্থ হলো l, এন্ড এই যে ফোর্সটা এটা তো আমাদের একটা 2D অবজেক্ট না, এটা তো একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, রাইট? এটা হলো আমাদের একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। সো অবজেক্টটাকে যদি আমরা এমন ভাবে আঁকি, সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার অবজেক্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার অবজেক্ট। সো তাহলে উপরের এই এরিয়াটায়, এই যে উপরের এই এরিয়াটায় ডাউনওয়ার্ড একটা ফোর্স পাচ্ছে, আর নিচেও কি আছে, নিচেও আমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ এরকম একটা এরিয়া আছে না? সো নিচেরও এই এরিয়াটায় কি হবে, আপওয়ার্ড একটা এরকম ফোর্স এক্সার্ট হবে। ওকে, সো তাহলে এরকম আমরা মনে করো হাইটটা দিলাম এইটা, আর ক্রস সেকশনাল এরিয়াটা দিই, লেন্থ দরকার নাই। তো এখানের মধ্যে কাজটা করব কি, 1 মিনিট। ওকে, সো এখন দিস ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া এ অন হুইচ দ্য ফোর্স ইজ বিং এক্সার্টেড। ওকে, তো এখন সবাই একটু একটা ব্যাপার খেয়াল করো, সাইডের যে ফোর্স গুলি আছে, ওকে, সাইডের ফোর্স গুলি একটু ফোকাস করো সিমরান। দেখো এই যে ফোর্সটা এন্ড এই যে ফোর্সটা, এই দুইটা ফোর্স কি সেম ডেপথ থেকে অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। সো দিস ফোর্সেস উইল কি ক্যান্সেল করে দিবেন একজন আরেকজনকে। দেন এই ফোর্সটা, এই ফোর্সটা, এই ফোর্স, এই ফোর্স, দেন এইটা এন্ড এইটা, এই প্রত্যেকটা ফোর্স কি করবে, দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। সো তাহলে সাইড ওয়াইজ, ঠিক আছে, সাইড থেকে যে ফোর্স গুলি আসতেছে, দোজ ফোর্সেস উইল হোয়াট, দোজ ফোর্সেস আর অ্যাক্টিং ফ্রম দ্য সেম ডেপথ পয়েন্ট। অলরাইট, দোজ ফোর্সেস আর অ্যাক্টিং ফ্রম দ্য সেম ডেপথ পয়েন্ট। তো তখন কি হবে, দোজ ফোর্সেস উইল বি ক্যান্সেলিং ইচ আদার আউট। তো তাহলে আমরা যে কাজটা করতে পারি, দেখো সাইড ওয়াইজ যে ফোর্স গুলি আছে, সাইড ওয়াইজ ফোর্স গুলিকে বাদ দিয়ে দিতে পারি টু রিডিউস দ্য কমপ্লিকেশনস। সাইড ওয়াইজ ফোর্স গুলি কি করবে, দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। তো তাহলে পরে এই ব্যাপারগুলি চলে গেল। ঠিক আছে, ভালো কথা। এখন দেখো, সো এতটুকু ডেপথ হলো যে টপ অফ দা অবজেক্ট পর্যন্ত, ডেপথ হলো ডি। সো তাহলে টপ অফ দা অবজেক্ট পর্যন্ত ডেপথ যদি ডি হয়, তো তাহলে বটম অফ দা অবজেক্ট পর্যন্ত ডেপথ কত হবে, ডি প্লাস এক্স, নাকি ইসমাইল? যে ওয়াটার লেভেল থেকে টপ অফ দা অবজেক্ট পর্যন্ত, অবজেক্টটা বাঁকা থাকলে ওই কমপ্লিকেশন আমরা যাবো এর একটু পরে, ঠিক আছে তুমি। তো ফার্স্ট অফ অল আমরা এই প্লেনার অবজেক্টের জন্য প্রথমে ফর্মুলাটা ডেরাইভ করে নেব, দেন দেখবো যে আসলে ওরকম শেপ অফ দ্য অবজেক্ট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। মেইনলি যে জিনিসটা ম্যাটার করে যে কতটুকু ভলিউম অফ ফ্লুইড কে সে ডিসপ্লেস করতেছে, বুঝছো? তো এই ব্যাপারটা আমরা আসতেছি। হ্যাঁ,
তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে the top of the object is at a depth d distance below the water and অবজেক্টের হাইট হলো x। তো তাহলে বটম অফ দ্য অবজেক্ট কি, বটম অফ দ্য অবজেক্ট হলো তোমার d প্লাস x ডেপথ নিচে আছে। ওকে, দাঁড়াও 1 মিনিট, ইলেকট্রিসিটি ব্যাক, সো আমি ওয়াইফাইটা কানেক্ট করে দিই। ওকে, সো এখন সবাই শুনতে পাচ্ছ? অলরাইট, তো তাহলে আমরা কন্টিনিউ করি। তো যে কথাটা বলতেছিলাম, তো এখন এখানের মধ্যে দেখো যে একটা ডেপথ অফ ডি, ঠিক আছে, একটা ডেপথ অফ ডি ডিস্টেন্স বিলো দ্য ওয়াটার লেভেল। তো তখন ওইটার জন্য প্রেসার কত হবে বলতো? আমরা প্রেসারের ফর্মুলা কি পড়ছি আফিফ? আমরা প্রেসারের ফর্মুলা পড়ছি রো জি এইচ, রাইট? তো তাহলে প্রেসারটা হলো রো জি এইচ। তো এখন এমন ভাবে বলতে পারি, কি বলতে পারি, pressure at the top of the object is equal to density of the fluid। যে আমাদের এখানে ফ্লুইডের যে ডেনসিটি, ফ্লুইডের ডেনসিটিটা কি, রো এফ, যে যে ফ্লুইডটাকে ডিসপ্লেস করতেছে, সো ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু এখানের মধ্যে ইয়েটা কি, জি, তো জি, আর ডেপথটা কত, d plus x। না এটা হলো শুধু ডি। তারা আমি, আচ্ছা, why does the broken line from D run through the middle of the, এটা মিডলটা না, এটা বুঝছো, এটা পরে আঁকছি তো, ঠিক আছে, এই অবজেক্টটার 3D ভার্সনটা পরে আঁকছি। এটা জাস্ট এরকম অ্যাজিউম করো যে এই জিনিসটা, যে এই পুরাটা হলো তোমার সেম অবজেক্টটা, এটা জাস্ট 3D করে আঁকছি দেখে এরকম তোমার মনে হইতেছে মাঝে দিয়ে গেছে, বুঝছো? এটা জাস্ট টপ অফ দ্য অবজেক্ট হিসেবে কনসিডার করে ব্রোকেন লাইনটা, ঠিক আছে? তুমি ওকে, এন্ড এটা কতটুকু ডেপথ নিচে আছে, তুমি ডি ডিসটেন্স নিচে আছে, তাই না? তো তাহলে টপ অফ দ্য অবজেক্টে দিস ইজ দ্য প্রেসার, রাইট? টপ অফ দ্য অবজেক্টে প্রেসার হলো এইটা। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট দ্য প্রেসার এট দ্য বটম অফ দ্য অবজেক্ট? প্রেসার এট দ্য bottom of the object will be equal to again density into g, and এখন ডেপথটা কত সাইমা? এখন ডেপথটা আমাদের কি হবে, d plus x। ওকে, so now the depth is d plus x, all right? so তাহলে এই হলো আমাদের ব্যাপার। নাও মাঝখানে কোনো প্রেসার নাই? মাঝখানের গুলি ছিল, এই যে মাঝখানের সাইডওয়েজ প্রেসার গুলি আঁকছিলাম না বলতো, এই যে দেখো এই প্রেসারটা এন্ড এই প্রেসারটা দোনোটা কি সেম ডেপথ থেকে কাজ করতেছে, রাইট? হ্যাঁ, তো ক্যান্সেল আউট। সো দে ক্যান্সেল আউট, দেন এই প্রেসার ডেপথ বাড়ছে বাট ইকুয়ালি দুই এন্ড থেকেই বাড়ছে, তো তারা কি করবে, একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে, বুঝতে পারছো? তাহলে তো শুধু এক্স কখনো হবে না, না? শুধু এক্স বলতে বুঝি নাই। মানে শুধু এক্স মিটার এই একটুক তো মানে কোনো সময় হবে না। না না, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, টপ অফ দ্য অবজেক্টে এতটুকু প্রেসার, বটম অফ দ্য অবজেক্টে এতটুকু প্রেসার। দেন এখন ফর্মুলা দেখে বোঝা যাচ্ছে কি, নিচের থেকে উপরে যে প্রেসারটা আসতেছে ওই প্রেসারটা হবে বেশি, বিকজ ওটা কোথায় আছে, একটা গ্রেটার ডেপথ পয়েন্ট। আর উপর থেকে নিচে যে প্রেসারটা আসতেছে ওই প্রেসারটা কি কম, বিকজ ওটা কোথায়, একটা লোয়ার ডেপথ পয়েন্ট। সামারা কি ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি? যে টপ অফ দ্য অবজেক্টটা হলো শ্যালো ডেপথে আছে, তো তার জন্য তার উপরে প্রেসার কম। বটম অফ দ্য অবজেক্ট হলো গ্রেটার একটা ডেপথে আছে, তো এর জন্য তার উপরে প্রেসার বেশি। এন্ড প্রেসার গুলো আমরা আলাদা করে লিখে রাখছি সাইডে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো যদি এটা নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে এখনো, দেন বলতে পারো, যদি না থাকে দেন উই আর অ্যাকচুয়ালি
অলমোস্ট এট দ্য এন্ড অফ আওয়ার ডেরাইভেশন, বুঝছো? অলরাইট, তো তাহলে এখন বুঝতে পারতেছো যে আমাদের প্রেসারের কি আছে, একটা ডিফারেন্স আছে, রাইট? as usual, so there is a difference in pressure, so what we will say, so delta P, that is key difference in pressure, is equal to what? Pressure at the bottom minus pressure at the top. এটা ওয়ার্ডে আর না লিখি, এখানের মধ্যে এরকম লিখে দেই যে rho g t plus x minus rho g into d. ওকে, তো এখন প্রেসার ডিফারেন্সটা কি আসে দেখো, তো এখন এইটা আর এইটা মাইনাস হয়ে কি হবে, কাটাকাটি চলে যাবে নাকি তুমি? তাহলে এই দুইটা প্রেসার ক্যান্সেল আউট হয়ে গেল, তো তাহলে হোয়াট ইজ দ্য প্রেসার ডিফারেন্স? দ্য প্রেসার ডিফারেন্স ইজ দিস, এন্ড এই প্রেসার ডিফারেন্সটা কতটুকু এরিয়ার মধ্যে কাজ করতেছে? এই ক্রস সেকশনাল এরিয়া এর উপরে কাজ করতেছে নাকি? This pressure is being exerted on the cross sectional area A. তো তাহলে আমরা জানি কি pressure is equal to what? As usual, pressure is equal to force by area নাকি? So change in force or change in force বলতে এখানে আসলে ডেল্টা না দিয়ে ডিফারেন্স করলে ভালো হয়। ডিফারেন্স ইন প্রেসার, সো তাহলে difference in pressure is equal to difference in force divided by যে এরিয়ার উপরে ওই ফোর্সটা কাজ করবে। তো তাহলে what is the force? Pressure times area. Pressure হলো density of the fluid into g into x টা কি height of the object, আর এটা হলো cross sectional area। এখন দেখো তো height of the object and cross sectional area, এটা করলে আমরা আসলে কি পাচ্ছি আরাফাত? ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট করলে আমরা কি পাবো, বা ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ করলে আমরা কি পাই? ভলিউম। এক্স্যাক্টলি, সো তাহলে উই উইল গেট ভলিউম। এখানে ভলিউমটা কার? ভলিউমটা হলো আমাদের অবজেক্টের ভলিউম। অবজেক্টের কোন ভলিউম? the volume of the object that is below the water level। এটা নিয়ে আমরা কথা বলবো আর একটু সামনে নেক্সট ক্লাসে। so for now what we can write down, দেখো density of the fluid into volume of, এখানের মধ্যে একটা জিনিস লিখবো যেটাকে কি বলবো, volume of object লিখি ফার্স্ট, দাও volume of object into g। তো এই যে ফোর্সটা, এটা কি there is a force in the upward direction, তাই না তুমি? যে because of this difference in pressure, যে আমাদের ডেপথের ডিফারেন্সের জন্য একটা প্রেসারের ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, and a pressure difference এর জন্য there is an upward force acting on the object, and this upward force is actually what we call upthrust। বুঝতে পারছো? so এই upward forceটাকে আমরা কি বলি? this upward force is actually upthrust। এখন ফার্স্টে এই জিনিসটা খেয়াল করো সবাই, এই জিনিসটা আজকে সামারাইজ করে আজকের ক্লাসটা শেষ করব। তো এখন এখানের মধ্যে সবাই দেখো, এই যে অবজেক্টটা পানির নিচে আছে, অবজেক্টটার কি পানির নিচে থাকার কথা?
ওখানে কি থাকার কথা, অবজেক্টের যতটুকু ভলিউম আছে শারিয়ার, অবজেক্টটা যতটুকু ভলিউম অকিউপাই করে এই ভলিউমের মধ্যে কার থাকার কথা, ওয়াটার থাকার কথা না, বা যেই লিকুইডটা ছিল ওই লিকুইডটা থাকার কথা, তাই তো? কিন্তু অবজেক্টটা এসে কি করলো, এক্স্যাক্টলি অবজেক্টটা এসে কি করলো, এই যে যে এই জায়গাটায় যতটুকু ওয়াটার থাকার কথা এই ওয়াটারটাকে কি করে দিছে, ডিসপ্লেস করে দিছে। তো তাহলে কি the volume that we have actually determined over here, এটা কি, this is the volume of the water or this is the volume of the fluid that has been what, Saima? This is the volume of the fluid that has been displaced, right? Yep. So তাহলে upthrustটাকে বেসিক্যালি আমরা এমন লিখি, কি লিখি দেখো, density of the fluid multiplied by volume of fluid displaced, যে যতটুকু ভলিউম অফ ফ্লুইড কে কি করছে তার জায়গা থেকে সরাই দিছি, মাল্টিপ্লাইড বাই জি ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট। এখন তোমরা একটা ডেফিনেশন পাবা, বুঝছো? আপথ্রাস্ট কে এমন ভাবে ডিফাইন করা হয়, এই জিনিসটা অনেকজন টিচাররাই তারা দেখায় না, যে এই প্রুফটা যে আমি মাত্র দেখাইলাম এটা অনেকজন টিচারই তোমাদেরকে দেখবা যে ওরকম দেখাবে না। কেউ যদি তোমরা স্কুলে পড়ো তোমাদের ওরকম টিচার ওরকম ক্লাসে রেয়ার যে এত বেশি সবাই এরকম কাজটা করে না, বিকজ এটা নরমালি সিলেবাসে নাই, বাট এটা বোঝানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট এখানের মধ্যে খেয়াল করো আপথ্রাস্ট কে তারা কিভাবে ডিফাইন করে। আপথ্রাস্ট is an upward force, exerted on an object when it displaces a certain volume of fluid. The value of upthrust is numerically equal to weight of the fluid displaced. ঠিক আছে, এই যে হোয়াইট কালার দিয়ে যে জিনিসটা লিখলাম এই ব্যাপারটার উপরে সবাই একটু ফোকাস করো। দেখো যে এখানে মধ্যে কি বলতেছি, আপথ্রাস্ট ইজ অ্যান আপওয়ার্ড ফোর্স। তো নামের মধ্যে আপ আছে, অলওয়েজ রিমেম্বার আপথ্রাস্ট সবসময় উপরেই কাজ করবে। ওকে, তো প্রথম ব্যাপার আপথ্রাস্ট হলো একটা আপওয়ার্ড ফোর্স। এটা কখন কাজ করে, যখন নাকি কোনো একটা অবজেক্ট কি করবে, কোন একটা ফ্লুইড কে ডিসপ্লেস করবে, তখন তার উপরে একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করা হবে, দ্যাট ইজ আপথ্রাস্ট। ঠিক আছে, ভালো কথা। এখন এই আপথ্রাস্টের ভ্যালুটা কিসের সমান? আপথ্রাস্টের ভ্যালুটা হলো ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড এর সমান। হোয়াট ডাজ দ্যাট মিন? যে এই যে আমাদের অবজেক্টটা আঁকছি, এই অবজেক্টের যে ভলিউম, এই ভলিউমের জায়গার মধ্যে কার থাকার কথা সায়মা? ওয়াটার থাকার কথা। এই ওয়াটারের কি থাকে? হ্যাঁ বলো। অবজেক্টের যে ভলিউমটা যে এত ডিপে আছে ওইটার ভলিউম হবে না? হ্যাঁ, এটা অবজেক্টের ভলিউমের সমান। ঠিক আছে, অবজেক্টের ভলিউম আর ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এইখানে সমান। বাট আমরা এরকম সিচুয়েশনও পাবো, বুঝছো? দেখো মাহিন, আমরা এমন সিচুয়েশনও পাবো যে অবজেক্ট এরকম ফ্লোট করতেছে। তো তাহলে কি পুরো অবজেক্টটা কি পানির নিচে আছে? এতটুকু পার্ট অফ দ্য অবজেক্ট ইজ বিলো ওয়াটার এন্ড এতটুকু পার্ট অফ দ্য অবজেক্ট, যে এই পার্ট অফ দ্য অবজেক্ট ইজ অ্যাবভ দ্য ওয়াটার। তো তাহলে কতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হয়েছে বলো তো? এই যে শেড যতটুকু জায়গা করছি, এই জায়গার ভলিউম অফ ফ্লুইড শুধু ডিসপ্লেস হয়েছে না? যে যতটুকু জায়গা শেডিং করছি অতটুকু জায়গার অবজেক্টে কি আছে? পানির নিচে আছে। সো ওই পার্ট অফ দ্য অবজেক্ট কি কাজ করতেছে? ফ্লুইড ডিসপ্লেসমেন্টের কাজটা করতেছে। বুঝতে পারতেছো? সো তাহলে ওই সময় আমাদের the whole volume of the object will not be equal to volume of the fluid displaced.
তো এর জন্য আমাদের এই ব্যাপারটা আগে থেকে ক্ল্যারিফাই করে রাখতেছি যে অবজেক্টের ভলিউম ধরাটা একটু রিস্কি হয়ে যায় যদি তুমি সিচুয়েশন বাই সিচুয়েশন ক্যারি আউট না করো। ঠিক আছে মাহিন? তো তাহলে অবজেক্টের ভলিউমের সমান ইয়েস ফর দিস সিচুয়েশন, বাট যখন নাকি ওরকম ফ্লোটিং অবস্থার কথা বললাম তখন কিন্তু আমাদের কি হবে, part of the object is below water and part of the object is above water. So the whole volume of the object is not displacing the fluid. কি করতেছে? Only a certain portion of the volume of the object is below the water. তো তাহলে ওই ভলিউম অফ দ্য অবজেক্ট শুধু কি করতেছে, ফ্লুইড ডিসপ্লেসমেন্টের কাজ করতেছে। ব্যাপারটাকে সবাই ক্লিয়ার হইতেছে কি বলতেছি? এই ব্যাপারগুলো আমরা যখন নাকি নেক্সট ক্লাসে আরো আপস্ট্রাস নিয়ে আরেকটা লেকচার লাগবে পুরো ক্লাস, তো ওইটা নিয়ে তখন আরো ভালো মতো বুঝতে পারবো। ওকে, তো এখন যে কথাটা বলতেছি সবাই একটু দেখো যে আপস্ট্রাসটাকে কেমন ভাবে ডিফাইন করে। আচ্ছা, ডিফারেন্স ইন প্রেসার, এই যে এখানের মধ্যে দেখো মুতাসিম, যে তোমার অবজেক্টের তো একটা নিজের একটা কি আছে, থিকনেস আছে বা নিজের একটা হাইট আছে। তো তাহলে এই যে টপ অফ দ্য অবজেক্ট, এই টপ অফ দ্য অবজেক্টের পার্ট, এটা বুঝছি নিচের পার্টটা যে ক্যালকুলেশনের সময়। আচ্ছা ক্যালকুলেশনের সময়, তো এখন দেখো তো টপ অফ দ্য অবজেক্টে কতটুকু প্রেসার এক্সার্ট হয় এটার আমরা ফর্মুলাটা বের করে রাখলাম, বটম অফ দ্য অবজেক্টে প্রেসার কতটুকু হয় এটার আমরা বের করে রাখলাম। কারণ কোন জায়গায় প্রেসারটা বেশি, ডেপথ যত বাড়বে ওখানে কত প্রেসার বেশি না? হ্যাঁ, তো তার মানে বটম অফ দ্য অবজেক্টে প্রেসারটা হায়ার, টপ অফ দ্য অবজেক্টে প্রেসারটা কম। তো তাহলে ডিফারেন্সটা কত? প্রেসারের তো একটা ডিফারেন্স আছে, নিচের প্রেসারটা বেশি উপরের প্রেসারটা কম। তো তাহলে কতটুকু ডিফারেন্স, ওই ডিফারেন্সটা ফার্স্টে বের করলাম। যেখানে ডি এর সাথে একবার মাল্টিপ্লাই করছি, এক্স এর সাথে একবার মাল্টিপ্লাই করছি, বুঝতে পারছো? তো তাহলে ওইটাকে বটম অফ দা অবজেক্টের প্রেসারটাকে এরকম কি করছি, আলাদা করে ফেললাম, বুঝতে পারছো? বুঝছি। দেন টপ অফ দা অবজেক্টের প্রেসার হলো জাস্ট এইটা। তো তাহলে এইটা আর এইটা কি হয়ে গেল, মাইনাস হয়ে কাটাকাটি চলে গেল। সো হোয়াট ইজ দা ডিফারেন্স ইন প্রেসার? এটা হলো আমাদের ডিফারেন্স ইন প্রেসার, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। So তাহলে this pressure difference will be equal to what? এই ডিফারেন্স ইন প্রেসারের জন্য বুঝাই যাইতেছে যে নিচের প্রেসার বেশি মানে নিচের থেকে ফোর্স আসতেছে বেশি, উপরের প্রেসার কম মানে উপর থেকে ফোর্স আসতেছে কম। তো তার মানে এই প্রেসার ডিফারেন্সের জন্য দেয়ার উইল বি হোয়াট, আ ডিফারেন্স ইন ফোর্স। এন্ড এই যে আমাদের একটা ফোর্স এক্সার্ট হইতেছে, ওভারঅল ফোর্সটা কোন দিকে কাজ করবে? বিকজ অফ দিস প্রেসার ডিফারেন্স ফোর্সটা কাজ করবে উপরের দিকে, তাই না? তো তাহলে ফোর্সটা কত হবে, ওটা প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ওই ফর্মুলা দিয়ে আমরা বের করছি, বুঝতে পারছো? আর এই ভিটা কি নিচে? এই যে ভিটা হলো ভলিউম, এই যে এরিয়া ইনটু হাইট করলে পরে আমরা কি পাবো, ভলিউম পাবো। তো তাহলে ভলিউমটা নিচে। হ্যাঁ বলো। বুঝছি। তো তাহলে এখানের মধ্যে কাজটাকে সবাই দেখো, যেটা বললাম যে হোয়াইট কালার দিয়ে যেটা লিখছে সবাই একটু এখানের মধ্যে দেখো যে ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড সমান, হোয়াট ডাজ দ্যাট মিন? যে এই যে যতটুকু ভলিউম অফ অবজেক্টটা আছে এই ভলিউমের মধ্যে কার থাকার কথা, ওয়াটারের থাকার কথা। এই ওয়াটারের কি থাকার কথা, একটা ম্যাস থাকার কথা। সো এই ম্যাসের ইকুইভ্যালেন্ট কি আছে শারিয়ার? এই ভলিউম অফ ওয়াটার যেটাকে ডিসপ্লেস করছি, এই ভলিউম অফ ওয়াটারের, আচ্ছা why doesn't the object accelerate upwards, এটা নিয়ে আমাদের কাজ আছে, ঠিক আছে? তুমি এখানে তো আমরা জাস্ট প্রেসার ডিফারেন্স দিয়ে আপথ্রাস্ট বের করলাম, অবজেক্টের নিচের ওয়েট আছে না, এখানে তো আমরা ওয়েটটাকে তো নেই নাই। আমাদের ফোর্সেস জাস্ট যে শুধু আপথ্রাস্ট কাজ করবে এমন তো না, পানির নিচে গেলে কি ওয়েট নাই হয়ে যাবে? ওয়েট তো ঠিকই আছে। সো ওয়েট নিচের দিকে, আপথ্রাস্ট উপরের দিকে। সো দ্যাট those two forces will actually determine যে কে বড় কে ছোট, ওইটার উপরে ডিপেন্ড করবে যে অবজেক্টটা উপরে যাবে নাকি নিচে যাবে, বুঝতে পারছো তুমি? এটা আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা না, ঠিক আছে? আপথ্রাস্ট ইজ নট আ রেজাল্টেন্ট ফোর্স, এটা জাস্ট প্রেসার ডিফারেন্সের জন্য একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট হচ্ছে একটা অবজেক্টের উপরে। ওকে, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো কাজটা কি, যে আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু
ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড কেন বলতেছে এটা বিকজ এই যে যতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করতেছে ওই ওয়াটারের কি আছে নিজের একটা ওয়েট আছে সো ওই ওয়েটের সমান কি আপথ্রাস্টের ভ্যালুটা তো এখন এটা কিভাবে আসছে এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে ডিসকাস করব ওকে আচ্ছা ভাই এটা নিউমেরিক্যালি ইকুয়াল কেন বলেছে? এই যে নিউমেরিক্যাল ইকুয়াল কেন বলছে এখানের মধ্যে এই জিনিসটাই বলতেছিলাম আচ্ছা 1 মিনিট আছে এটা যতক্ষণ থাকে আমরা দেখাই ফেলি দেখো ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু ভলিউম তো এখন ভলিউমকে কি লেখা যায় ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম নাকি জি ভাই, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু মাস বাই ডেনসিটি এমন লেখা যায় জি ভাই, সো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস মানে মাস অফ ফ্লুইড ডিসপ্লেস ডিভাইডেড বাই ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু জি এখন ডেনসিটি কাটাকাটি তো তাহলে কি আসে mass of Mass the by fluid displaced into g সো তাহলে এটা করলে কি আসবে weight of the fluid displaced আসবে না হুম, তো এটার জন্য বলছে আর কি এটা আমরা নেক্সট ক্লাসে ও, আরো বুঝছি ডিটেইলসে ভাই। দেখব ওকে জি ভাই, ঠিক আছে সো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম